আজকের ভিডিওটায় আমি তোমাদের বোঝাবো শর্ট অ্যাকচুয়ালি লোডেড কলামের ডিজাইন লিমিট স্টেট মেথডে। এই আজকের ভিডিওতে আমি তোমাদের একদম ধাপে ধাপে দেখাবো কিভাবে একটা শর্ট অ্যাকচুয়ালি লোডেড কলামের ডিজাইন করা হয়, এবং আমি সেটাকে দেখাবো একটা কিন্তু উদাহরণের মাধ্যমে। এই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে যেহেতু পুরো ডিজাইন দেখাবো স্টেপ বাই স্টেপ, কিন্তু এইটুকু আমি তোমাদের কথা দিতে পারি, যদি তোমরা এই পুরো ভিডিওটাকে ফলো করো স্কিপ না করে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে কীভাবে একটা শর্ট অ্যাকচুয়ালি লোডেড কলামে ডিজাইন করা হয় লিমিট স্টেট মেথডে। এবং এই ডিজাইনটা হবে কিন্তু ইন্ডিয়ান কোড অনুযায়ী, অর্থাৎ ইন্ডিয়ান IS 456-2000 কোডের ওপর নির্ভর করে। চলো শুরু করা যাক। আমি ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী, তোমরা দেখছো বাস্তুকান্তি বং ইঞ্জিনিয়ার, তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল, যেখানে এরকম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু দুর্ধর্ষ সব ভিডিও আমি এনে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। প্রথমেই আমাদের জেনে নিতে হবে কিছু কিছু তথ্য যেগুলো আমাদের মনে রাখতে হবে এই ডিজাইনটা করার সময়। যেমন মিনিমাম ল্যাটারাল ডাইমেনশন, অর্থাৎ একটা কলামের যে দুটো সাইড হয় স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার কলামের ক্ষেত্রে, তার যে ন্যূনতম মাপ হতে হবে সেটা হবে হলো 300 মিলিমিটার। অনেকেই কিন্তু এটা দেয়ালের সাইজের অর্থাৎ 10 ইঞ্চি বা 250 মিলিমিটার করে থাকে, কিন্তু সিসমিক রেজিস্ট্যান্ট ডিজাইন ক্রাইটেরিয়া অনুযায়ী এটা কিন্তু 300 mm নিচে করা যায় না। মিনিমাম গ্রেড অফ কংক্রিট হবে হলো M20, অর্থাৎ যদি নমিনাল মিক্স হিসেবে বলতে চাই তাহলে হবে হলো 1.5-3। মিনিমাম ডায়ামিটার অফ লংজিটিউডাল রিইনফোর্সমেন্ট, অর্থাৎ কলামের যে মেইন রড থাকবে সেটা কিন্তু 12 mm ডায়ার নিচে করা যাবে না। একটা রেক্ট্যাঙ্গুলার কলাম বা স্কোয়ার কলামের ক্ষেত্রে মিনিমাম কিন্তু 4খানা রড আমাদের দিতে হবেই হবে। আর কলামের পেরিফেরাল লেন্থ বরাবর, অর্থাৎ কলামের পরিসীমা বরাবর কিন্তু রডের ডিস্টেন্স 300 মিলিমিটারের বেশি দেওয়া যাবে না। একটা কলামের ক্ষেত্রে RCC আমাদের IS 456 কিন্তু বেঁধে দিয়েছে মিনিমাম আর ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ স্টিল। মিনিমামটা হলো 0.80% আর ম্যাক্সিমামটা হলো 6% অফ গ্রস ক্রস সেকশনাল এরিয়া, কিন্তু প্রেফারেবলি এটাকে 4%-এর নিচেই রাখতে হবে। 4%-এর কিন্তু বেশি করা উচিত নয়, না হলে এত পরিমাণে রিইনফোর্সমেন্ট হয়ে যাবে যে কংক্রিটিং করতে কিন্তু অসুবিধা হবে। এবার আমরা দেখে নিই কলাম ডিজাইনের স্টেপসগুলো, অর্থাৎ কী কী ধাপ পরপর আমরা করব এবং যার ফলে কিনা একটা কলামের কিন্তু ডিজাইন হয়ে যাবে। স্টেপ 1 প্রথমেই আমাদের করতে হবে হলো ইনফ্লুয়েন্স এরিয়ার ক্যালকুলেশন কলামের জন্য। স্টেপ 2 আমাদের করতে হবে সেটা হলো কলামের ওপর যে লোডগুলো আসছে সেইগুলোকে কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে। স্টেপ 3, এই স্টেপটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ এবং এই স্টেপটাই কিন্তু সবচেয়ে বড় স্টেপ, বাকি স্টেপগুলো একদমই ছোট ছোট। এই স্টেপ 3-তে আমরা যেটা করব সেটা হলো একটা কলামের ডিজাইনের জন্য একটা অপটিমাম স্টিলের পার্সেন্টেজ অ্যাজুম করে নেব। অবশ্যই তার পিছনে একটা লজিক থাকবে, এবং গ্রস ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ কলামটার মোট কতখানি এরিয়া আমাদের ক্রস সেকশন নিতে হবে সেটা কিন্তু বের করে আমরা নেব। স্টেপ 4-এ আমরা যেটা করব হলো কলামটার ল্যাটারাল ডাইমেনশন, অর্থাৎ দুটো যে সাইড সেটাকে আমরা বের করে নেব। স্কোয়ার কলামের ক্ষেত্রে সব সাইডের মাপ একই হবে, যদি রেক্ট্যাঙ্গুলার কলাম হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু দুটো সাইডের মাপ আলাদা আলাদা হবে। স্টেপ 5-এ আমরা করব কি, কলামটা আদৌ শর্ট কলাম হলো কিনা সেটাকে চেক করব। স্টেপ 6-এ আমরা করব হলো এক্সেন্ট্রিসিটির যে ক্রাইটেরিয়া আছে সেটাকে চেকিং করে নেব। স্টেপ 7-এ আমরা করব হলো কলামের মধ্যে কত পরিমাণ রড লাগছে সেটার ক্যালকুলেশন, এবং সেই রডগুলোকে আমরা লংজিটিউডাল বারের মাধ্যমে অ্যারেঞ্জ করে দেবো। এবং ফাইনালি আমরা যাব হলো কমপ্লিশনের দিকে। স্টেপ 8-এ আমরা ল্যাটারাল টাইজ বা পলিগোনাল লিঙ্ক যেগুলো কলামে দেওয়া হয়, যেগুলোকে চলতি কথা অনেক সময় রিং বলা হয়, সেইগুলোর কি ডায়ামিটার হবে সেটা আমরা বের করব। স্টেপ 9-এ সেই যে ল্যাটারাল টাইজ বা পলিগোনাল লিঙ্ক আমরা দিচ্ছি সেইগুলোর স্পেসিং বা পিচ কী হবে সেগুলো আমরা বের করব। এবং ফাইনালি স্টেপ 7-এ আমরা ডিজাইনটাকে ফাইনালাইজ করে নেওয়ার পরে তার একটা ডিটেল কলামের ক্রস সেকশন আমরা কিন্তু এঁকে নেব। এই ডিটেলিং না করলে কিন্তু আমাদের ডিজাইনটা সম্পূর্ণ হবে না। ডিজাইনের সাথে ডিটেলিং কিন্তু অবশ্যই একটা ইন্টিগ্রেটেড পার্ট। এবার একে একে আমি স্টেপ ওয়াইজ শুরু করব ডিজাইনটাকে, তবে তার আগে কিছু কিছু নোমেনক্লেচার কিন্তু আমাদের জেনে নিতে হবে, না হলে আমাদের পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হবে। কেন পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু এই সিম্বলিক রিপ্রেজেন্টেশনগুলোই করব।
যেমন পি মানে হলো লোড অন কলাম, পিইউ হলো আলটিমেট লিমিটিং লোড অন কলাম, এজি হলো গ্রস ক্রস সেকশনাল এরিয়া অফ কলাম, এসি হলো এরিয়া অফ কংক্রিট ইন কলাম ক্রস সেকশন এবং এএসসি হলো এরিয়া অফ স্টিল ইন কলাম ক্রস সেকশন। অর্থাৎ এজি হলো টোটাল কলামের এরিয়াটা ক্রস সেকশনের এবং তার মধ্যে কংক্রিটের এরিয়াটা হলো এসি আর স্টিলের এরিয়াটা হলো এএসসি। এফসিকে হলো ক্যারেক্টারিস্টিক্স কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট ইন এমপিএ অর নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এফআই হলো পারমিসিবল ইল স্ট্রেংথ অফ স্টিল ইন এমপিএ অর নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এল হলো ক্লিয়ার লেংথ অফ কলাম বিটুইন ফ্লোর অ্যান্ড বিম সফিট, অর্থাৎ একটা ফ্লোরের ওপর থেকে বিমের সফিট অব্দি যে ক্লিয়ার স্প্যানটা হচ্ছে কলামের সেটাকেই কিন্তু এল দিয়ে ডিনোট করা হয়। এল এফেক্টিভ, সেটার মানে হলো এফেক্টিভ লেংথ অফ কলাম। বি অথবা ডি এটা ডিনোট করে হলো কলামের ল্যাটারাল ডাইমেনশনকে। এবার আমরা একটা প্রবলেম দেখে নিই, যখন আমরা ডিজাইনটা করব এই প্রবলেমের বেসিসে আমরা করব এবং আস্তে আস্তে স্টেপগুলো কিন্তু আমরা শিখে যাব। এখানে বলা হয়েছে ডিজাইন আ স্কোয়ার অর রেক্ট্যাঙ্গুলার আরসিসি কলাম হুইচ ইজ সাপোজ টু ক্যারি আ লোড অফ 1500 কিলোনিউটন ইন এলএসএম। মানে একটা স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গুলার আরসিসি কলামের ডিজাইন করতে হবে লিমিট স্টেট মেথডে, যেটা কিনা 1500 কিলোনিউটন কিন্তু লোড ক্যারি করছে। এবং বলে রাখা ভালো, যেহেতু অ্যাক্সিয়ালি লোডেড শর্ট কলামের ডিজাইন করছে তার মানে এই লোডটা কিন্তু এখানে না বলা থাকলেও আমি বলে দিই ভার্বালি, সেটা হলো এটা অ্যাক্সিয়ালি লোডেড। গিভেন ফ্লোর টু বিম সফিট হাইট হলো 3 মিটার, মানে ফ্লোরের টপ থেকে বিমের সফিট অফ 3 মিটার হাইট। গ্রেড অফ কংক্রিট M20 আর গ্রেড অফ স্টিল হলো FE 500 ইউজ করতে বলা হয়েছে। এবার শুরু করা যাক ডিজাইনটা। স্টেপ 1, ক্যালকুলেটিং অফ দি ইনফ্লুয়েন্স এরিয়া অফ দি কলাম। এটা এখানে দরকার নেই, কেননা আমাদের লোড ক্যালকুলেশন করতে হচ্ছে না, লোড অলরেডি দেওয়া আছে। তবে ইনফ্লুয়েন্স এরিয়া কলামের কীভাবে ক্যালকুলেট করতে হয় তার জন্য একটা ভিডিও অলরেডি আমার করা আছে, যেটার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটাকে দেখে নাও। স্টেপ 2, ক্যালকুলেটিং লোডস অন কলাম। একইভাবে আমি এখানেও বলবো যে লোড যেহেতু ডাইরেক্টলি এখানে দেওয়া আছে তাই জন্য আমি এখানে লোডের ক্যালকুলেশন দেখাচ্ছি না আলাদা করে। তবে তোমরা যদি জানতে চাও যে লোডের ক্যালকুলেশন ঠিক কীভাবে হয় একটা কলামের, তাহলে তোমরা কমেন্ট করে নিচে জানাও, আমি সেই নিয়ে কিন্তু একটা ডিটেলডে ভিডিও করব। এখানে আমি তোমাদের বলে দিই কী ধরনের কলামের ওপরে লোড কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হয়। মানে গ্র্যাভিটি লোড যেগুলো ভার্টিক্যালি কাজ করে ডাউনওয়ার্ডস, সেটাকে দুখানা পার্টে আমরা ভাগ করতে পারি, একটা হলো ডেড লোড আর একটা হলো লাইভ লোড। আমি মেন ধরনের লোডগুলোর কথাই কিন্তু বলছি, এখানে স্নো লোড বা ওই জাতীয় কোনো লোডের কথা কিন্তু আমি বলছি না। প্রথমেই আসছে হলো ডেড লোড। ডেড লোডের মধ্যে পড়ছে হলো ওয়েট অফ বিম রিব, অর্থাৎ স্ল্যাবের নিচে বিমের যেই পোর্শনটা ভিজিবল থাকে, যেই পোর্শনটা বেরিয়ে থাকে, ঝুলে থাকে, সেটাকে বিমের রিব বলা হচ্ছে। সেই বিম রিবের ওজন অবশ্যই এই লোডগুলো ইনফ্লুয়েন্স এরিয়ার মধ্যে যেটুকুনি পার্ট তার থাকবে সেইটুকুনি আমরা নেবো। সেকেন্ড হলো ওয়েট অফ লোড স্ল্যাব, অর্থাৎ বিমের ওপরে যেই পুরো স্ল্যাবটা আছে ইনফ্লুয়েন্স এরিয়ার মধ্যে তার লোড। নেক্সট হলো ওয়েট অফ ব্রিকওয়ার্ক অন বিম। ব্রিকওয়ার্ক সবসময় বিমের ওপরেই করা হয়, কখনো স্ল্যাবের ওপর ডাইরেক্ট করা হয় না। যদি কেউ করে সেটা একদমই বাজে প্র্যাকটিস। তো ধরেই নিচ্ছি আমি ব্রিকওয়ার্ক শুধুমাত্র বিমের ওপরেই আছে। বিমের ওপরে যে ব্রিকওয়ার্কটা আছে ইনফ্লুয়েন্স এরিয়ার মধ্যে সেইটুকুনি ব্রিকওয়ার্কের ওজন আমাদের নিতে হবে। নেক্সট নিতে হবে হলো ফ্লোর ফিনিশিংয়ের ওজন, অর্থাৎ ফ্লোরের ওপরে যে ফিনিশিং করা আছে, মার্বেল বসানো আছে কিংবা আর্টিফিশিয়াল স্টোন ফ্লোরিং করা আছে, যা কিছু ফিনিশিং করা আছে তার জন্য যে ওজনটা আছে সেটা আমাদের নিতে হবে। নেক্সট নিতে হবে হলো ওয়েট অফ কলাম স্টেম, অর্থাৎ কলামের নিজের যে স্টেমটা আছে, মানে কলাম ইটসেলফ যে আছে ওই পার্টিকুলার একটা হাইট জুড়ে একটা পার্টিকুলার ক্রস সেকশনে তার নিজের ওজন। নেক্সট যেটা আসবে হলো লাইভ লোড অর ইম্পোজড লোড অন ফ্লোর। এইটা ডিপেন্ড করবে কী টাইপের স্ট্রাকচার আমরা ডিজাইন করছি। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে একরকম হবে, অফিস বিল্ডিংয়ের ক্ষেত্রে আরেক রকম হবে, হসপিটাল বিল্ডিং বা স্টোর হাউসের ক্ষেত্রে কিন্তু আরেক রকম হবে। এমনকি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়েরও কিন্তু বিভিন্ন পার্টে বিভিন্ন রকম হয়, যেমন যদি কোনো ক্যান্টিলিভার বা ব্যালকনি থাকে তাতে একরকম হবে, সিঁড়ি থাকলে তাতে একরকম হবে, বাকি জায়গায় কিন্তু আরেক রকম হবে। এটা নির্ভর করবে হলো অ্যাজ পার IS 875 পার্ট 2তে। এখানে কিন্তু ইম্পোজ লোড সম্পর্কে সব কিছু বলা আছে। যাওয়া যাক স্টেপ 3তে। স্টেপ 3 থেকে আমি অ্যাকচুয়ালি এইটার ডিজাইনগুলো শুরু করব, কেননা আগের দুটো স্টেপের কাজ কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে। স্টেপ 3 বলছে হলো ফিক্সিং দি ইনিশিয়াল অপটিমাম স্টিল পার্সেন্টেজ অ্যান্ড ফাইন্ডিং দি গ্রস ক্রস সেকশনাল এরিয়া অফ দি কলাম রিকোয়ার্ড। আমরা জানি IS 456-2000 অনুযায়ী যে শর্ট অ্যাক্সিয়াল লোডেড কলামের ডিজাইনের জন্য ফর্মুলাটা দেওয়া আছে, তার যে আলটিমেট লোড ক্যাপাসিটির ফর্মুলা দেওয়া আছে সেটা আমরা IS 456 থেকে পেয়ে যাব। এখন সেখানে দেওয়া থাকে হলো ফর্মুলাটা আলটিমেট লোড ক্যাপাসিটির বেসিসে
আমরা কিন্তু যেই লোডটা অলরেডি পেয়েছি প্রবলেমের মধ্যে সেটা হলো সার্ভিস লোড, সেটা কিন্তু আলটিমেট লোড না, কাজে সেটাকে কিন্তু আমাদের আলটিমেট লোডে কনভার্ট করতে হবে। এটাকে কনভার্ট করার জন্য একে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় বা 50% বাড়িয়ে নিতে হয়, তাই জন্য PU ইকুয়ালস টু 1.5 পি। এক্ষেত্রে আমাদের হবে হলো 1.5 মাল্টিপ্লাইড বাই 1500 ইকুয়ালস হলো 2250 কিলো নিউটন। একে যদি নিউটনে কনভার্ট করি এটাকে 10⁻³ দিয়ে বা 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে অত নিউটন হয়ে যাবে। এবার আমাদের যে ফর্মুলাটা দেওয়া আছে আইএস কোডে ডিজাইন করার জন্য আলটিমেট লোডের বেসিসে একটা কলামের, যেটা কিনা অ্যাকচুয়ালি শর্ট কলাম, তার যে লোড টেকিং ক্যাপাবিলিটি সেটা হলো PU ইকুয়ালস টু 0.40 FCK AC প্লাস 0.67 FY ASC। এর মধ্যে আমরা কিছু ডেটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, যেমন PUটা পেয়ে গেছি 2250 × 10⁻³ নিউটন, FCK আমরা অলরেডি পেয়ে গেছি কেননা গ্রেড অফ কংক্রিট দেওয়া আছে, সেক্ষেত্রে এটা হলো 20 MPa। FIও পেয়ে গেছি কেননা গ্রেড অফ স্টিল দেওয়া আছে, এক্ষেত্রে এটা হলো 500 MPa। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হলো বাকি যেগুলো পাইনি, মানে AC পাইনি আর ASC পাইনি, তাহলে এর জন্য কিছু একটা ওয়ে আউট বার করতে হবে আমাদের, নাহলে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। দেখা যাক সেটা কীভাবে। এখন আমরা জানি যে কলাম যেটা আছে, কলামটা কিন্তু দুখানা মেটেরিয়ালের একটা কম্পোজিট, একটা হলো কংক্রিট আর সেকেন্ডলি হলো স্টিল। অর্থাৎ এই কংক্রিট আর স্টিল মিলে যে কলামটা হচ্ছে, এই দুটো মেটেরিয়াল মিলেই কিন্তু টোটাল লোডটাকে নিচ্ছে নিজেরা। তাহলে টোটাল এরিয়া অফ কলাম ইকুয়ালস হলো এরিয়া অফ কংক্রিট প্লাস এরিয়া অফ স্টিল। আমি যদি টোটাল এরিয়া অফ কলাম অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া অফ কলামকে AC দিয়ে ডিনোট করি, এরিয়া অফ কংক্রিটকে AC দিয়ে ডিনোট করি এবং এরিয়া অফ স্টিলকে SC দিয়ে ডিনোট করি, তাহলে আমরা বলতে পারি AG ইকুয়ালস হলো AC প্লাস ASC। আচ্ছা, AG ইকুয়ালস যদি AC প্লাস ASC হয়, তার মানে তো এটা তো স্বাভাবিক, আমরা সাইড চেঞ্জ করে এরিয়া অফ কংক্রিট বের করতে পারি, AC ইকুয়ালস হয়ে যাবে AG মাইনাস ASC। এটা হলো প্রথম ভ্যারিয়েবল। আবার একইভাবে এরিয়া অফ স্টিল হয়ে যাবে ASC ইকুয়ালস টু AG মাইনাস AC, এটা সেকেন্ড ভ্যারিয়েবল। এখন এই যে ফর্মুলাটা আমাদের ছিল, মানে PU ইকুয়ালস টু 0.40 FCK AC প্লাস 0.67 FY ASC, এর মধ্যে আমরা যদি ডান সাইডে দুখানাকেই ভ্যারিয়েবল রেখে দিই AC আর AC, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারবো না, আমাদের যে কোনো একটা ভ্যারিয়েবলকে ধরে কাজ করতে হবে। এবার কোনটাকে ভ্যারিয়েবল ধরবো এবং কেন? এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা স্টিলকে সবসময় ভ্যারিয়েবল ধরবো। তার কারণ হলো কোড যেহেতু আমাদের স্টিলের পার্সেন্টেজটাকে অলরেডি লিমিট করে দিয়েছে মিনিমাম আর ম্যাক্সিমামকে, মানে 0.8 থেকে 6%, এই হলো আমাদের রেঞ্জ। এবং আরও যেহেতু আমাদের এই যে স্টিলের দাম সেটা অনেকটাই বেশি, তাই জন্য আমরা স্টিলকে সবসময় কন্ট্রোল করবো যাতে টোটাল খরচাটাকে কমাতে পারি। অর্থাৎ আমরা ASCকে কিন্তু ভ্যারিয়েবল রাখবো, ASCকে আমরা বাইরে থেকে একটা আরবিটারি একটা অপটিমাম ভ্যালু দিয়ে একে ফিক্স করব। কাজেই আমরা এখানে ভ্যারিয়েবল 1 অর্থাৎ AC ইকুয়ালস টু AG মাইনাস ASCটাকে নেব। এবার তাহলে এই যে ফর্মুলাটা আমাদের আগে ছিল, এখানে ACর জায়গায় আমি AG মাইনাস ASC বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো PU ইকুয়ালস টু 0.40 মাল্টিপ্লাইড বাই FCK মাল্টিপ্লাইড বাই AG মাইনাস ASC, অর্থাৎ শুধু AC মানে এরিয়া অফ কংক্রিটের জায়গায় বসে গেল AG মাইনাস ASC, যেটা আমরা আগের স্টেপে পেয়েছি, প্লাস 0.67 FY ASC। এবার আমাদের যেটা করতে হবে, এই পার্সেন্টেজ স্টিল একটা ফিক্স করে দিতে হবে ইন টার্মস অফ AG, মানে ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে কলামের, তার একটা উপরে একটা পার্সেন্টেজ আমাদের ফিক্স করে দিতে হবে, সেই পার্সেন্টেজ স্টিল আমরা ইউজ করব। এখন কত পার্সেন্টেজ স্টিল ধরবো, যেহেতু রেঞ্জটা আমাদের 0.8 থেকে 6% অবধি অনেকখানি একটা রেঞ্জ, তো কতখানি ধরবো সেটা আমি পরে তোমাদের জানিয়ে দিচ্ছি। ধরা যাক আমরা 2.5% ধরছি, সেক্ষেত্রে তাহলে আমাদের কী দাঁড়াবে, 2.5% ধরছি মানে আমাদের কার রেসপেক্টে ধরছি, ক্রস সেকশনাল এরিয়ার ওপরে, তার মানে ASC হয়ে যাবে কিন্তু 0.025 AG, মানে আমি 2.5%টাকে ডেসিমাল প্লেসে নিয়ে গেলাম, 100 দিয়ে ভাগ করলাম, তাহলেই হয়ে যাবে 0.025 মাল্টিপ্লাইড বাই AG, তার মানে 0.025 AG। এবং এটাকে আমি আমাদের যে মেইন ফর্মুলা ছিল তার মধ্যে বসিয়ে দিলাম, তাহলে দাঁড়াচ্ছে হলো PU ইকুয়ালস টু 0.40 FCK মাল্টিপ্লাইড বাই AG মাইনাস 0.025 AG, মানে ASCর জায়গায় আমি এই AGর ভ্যালুটাকে বসিয়ে দিলাম, যেটা আমি AGর টার্মসে আর কি ASCর ভ্যালুটাকে পেয়েছি, মানে স্টিলের ভ্যালুটা আমি অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল এরিয়া কতখানি হচ্ছে সেই হিসেবে আমি এখানে বসিয়ে দিলাম, প্লাস 0.67 FY ইন্টু ASCর ভ্যালু আমি AGর টার্মসে অলরেডি পেয়ে গেছি 2.5%, মানে 0.025 AG। তাহলে এটাকে যদি ইকুয়ালস করি তাহলে দাঁড়াচ্ছে হলো 0.40 FCK মাল্টিপ্লাইড বাই 0.975 AG প্লাস 0.67 FY মাল্টিপ্লাইড বাই 0.025 AG। এবার তোমাদের যেটা বলছিলাম কতখানি স্টিল পার্সেন্টেজ আমরা ধরবো,
আমি যে পার্সেন্টেজগুলো সাজেস্ট করব সেটা হলো এখানে টেবিল আকারে তোমাদের দিয়ে দিয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মোটামুটি যদি 250 কিলোনিউটন বা তার নিচে থাকে সেক্ষেত্রে 0.8%, মানে মিনিমামটা ধরবো। তারপরে আপ টু 1000 কিলোমিটার অবধি প্রতি 250 কিলোমিটার বাড়ার জন্য 0.5% করে বাড়াবো 1%-এর ওপরে, মানে 250 থেকে 500 জন্য 1%, 500 থেকে 750 জন্য 1.5%, 750 থেকে 1000 কিলোমিটারের জন্য 2%, 1000 থেকে 1500 কিলোমিটারের জন্য 2.5%। আমরা যেহেতু 1500 কিলোমিটার ইনিশিয়াল লোডটা পেয়েছিলাম তাই জন্য 2.5% আমি এখানে ধরে দিলাম। এর থেকে বাড়ালে কী হবে, স্টিলের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে 1500 থেকে 2000 কিলোমিটারের জন্য, তার জন্য 3%। এর উপরে যত 500 কিলোমিটার প্রতি বাড়ার জন্য আমাদের কলামের উপরে লোড আমরা কিন্তু 0.5% করে বাড়াতে পারি। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, স্টিলের এরিয়া আমরা যত বাড়াবো তত কিন্তু আমাদের কলামের ক্রস সেকশনটা কমবে, কেননা স্টিল কিন্তু অনেক বেশি পরিমাণে আমাদের অ্যাক্সিয়াল কম্প্রেশন নিতে পারে কংক্রিটের থেকে। এছাড়া স্টিলকে আরও পরিমাণ কমানোর কারণ হলো স্টিলের দাম যেহেতু কংক্রিট থেকে অনেক বেশি, তাই জন্য স্টিলকে আমরা যতখানি কম দেবো ততখানি কিন্তু আমাদের খরচাটা কমবে আলটিমেটলি। তো এই যে পার্সেন্টেজগুলো স্টিলের আসছে এটা আমরা ডিজাইন করতে করতে বিভিন্ন ভ্যালুর জন্য অটোমেটিক্যালি আমাদের মধ্যে কিন্তু একটা ধারণা চলে আসবে কত পার্সেন্ট স্টিল দিলে আমার এই ডিজাইনটা সাফিসিয়েন্ট হতে পারে। নেক্সট স্লাইডে যাওয়া যাক। আমরা এবার তো সেই বসিয়ে দিয়েছিলাম এজির টার্মসে স্টিলের ভ্যালু। এবার আমাদের বাকি যে প্যারামিটার্সগুলো আমাদের জানা ছিল, মানে এফসিকের প্যারামিটার, এফওয়াইয়ের প্যারামিটার, সেগুলো কিন্তু আমরা বসিয়ে দিই। তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছিল পিউ ইকুয়ালস টু 0.40 মাল্টিপ্লাইড বাই 20 মাল্টিপ্লাইড বাই 0.97 এজি প্লাস 0.67 মাল্টিপ্লাইড বাই এফওয়াইয়ের জায়গায় 500 মাল্টিপ্লাইড বাই 0.025 এজি। এটা ইকুয়াল টু করে দাঁড়াচ্ছিল 7.80 এজি প্লাস 8.375 এজি ইকুয়ালস হলো 16.175 এজি, অর্থাৎ পিউ ইকুয়ালস টু হলো 16.175 এজি। এখন পিউর ভ্যালু আমরা জানি, মানে আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ কলাম, যেটা আমরা কলামের ওপর নিচ্ছি, কনসিডার করছি, যার জন্য আমরা ডিজাইনটা করছি। তাহলে সেটাকে আমরা বাঁদিকে পিউর জায়গায় বসিয়ে দিচ্ছি এবং ইকুয়েট করছি। তাহলে আমরা পেয়ে যাবো হলো এজি ইকুয়ালস টু হলো 2250000 ডিভাইডেড বাই 16.175 ইকুয়ালস টু হলো 139104 mm স্কোয়ার, অর্থাৎ আমাদের কলামের টোটাল ক্রস সেকশনাল এরিয়াটা হতে হবে 139104 mm স্কোয়ার। নেক্সট যাওয়া যাক স্টেপ 4-এ। এবার আমরা যেটা করব, টোটাল যেহেতু কলামের এরিয়া পেয়ে গেছি, এবার আমরা ক্রস সেকশনাল ডাইমেনশনটাকে ফিক্স করবো, মানে ল্যাটারাল ডাইমেনশন কলামের কিন্তু ফিক্স করে দেবো। আমরা এটাকে দুভাবে করতে পারি, হয়তো একদম স্কোয়ার ক্রস সেকশন দিতে পারি, অর্থাৎ দুখানা সাইডই সমান থাকবে, অথবা আমরা করতে পারি কি যে কোনো একটা সাইড ফিক্স করে দিতে পারি দেয়ালের থিকনেস অনুযায়ী, বা মিনিমাম যেটা আমি বলেছি 300 mm দেওয়া উচিতই, সেক্ষেত্রে 300 mm একটা দিক ফিক্স করে দিতে পারি। দুখানার ক্ষেত্রে দেখা যাক কীভাবে কী হচ্ছে। ধরে যাক স্কোয়ার কলাম হবে, স্কোয়ার কলাম হবে মানে আমাদের দুখানা সাইড সমান হবে। এখন আমরা এইচ হিসাবে যেটা পেয়েছি সেটা হলো একটা এরিয়া, mm স্কোয়ারে ছিল। এবার একে যদি আমাকে একটা সিঙ্গেল সাইডে আনতে হয়, তার মানে একে নিশ্চয়ই আমাদের বর্গমূল করতে হবে। তাই আমি এজিটাকে বর্গমূল করে দিলাম, করে দিলে আমরা একটা সাইড পেয়ে যেতে 373 মিলিমিটার। তাহলে আমরা যেটা করতে পারি, একটা 400 বাই 400 mm এর কলামের ক্রস সেকশন দিতে পারি, মানে দুটো সাইডই 400 mm বাই 400 mm। এখানে একটা জিনিস বলে রাখা তোমাদের ভালো, সবসময় কলামের ডাইমেনশনটা যেটা হয় সেটা 50 মিলিমিটারের মাল্টিপেলে ফিক্স করা আমার মনে হয় ভালো, অড ফিগার না দিয়ে 50 মিলিমিটারের মাল্টিপেলে ফিক্স করা অবশ্যই উচিত। নেক্সট যেটা হতে পারে, একটা সাইড ফিক্স করে দিতে পারি। ধরো আমি একটা সাইড ফিক্স করে 300 mm করে দিলাম, সেক্ষেত্রে আমরা জানি টোটাল ক্রস সেকশনাল এরিয়াটা কলামের হবে হলো 139104। অটোমেটিক্যালি যখনই একটা ডাইমেনশন ফিক্স করে দিচ্ছি, 300 mm করে দিচ্ছি, তাহলে আরেকটা ডাইমেনশন বের করতে গেলে আমার এই টোটাল এরিয়াটাকে 300 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো, এক্ষেত্রে আসছে হলো 464 মিলিমিটার। সেক্ষেত্রে আমরা এটাকে বাড়িয়ে 464 মিলিমিটার না দিয়ে কিন্তু 500 মিলিমিটার দেবো, অর্থাৎ আমাদের কলামের ডাইমেনশনটা কিন্তু হয়ে গেল 300 mm বাই 500 mm। যাওয়া যাক নেক্সট স্লাইডে, অর্থাৎ স্টেপ 5। এবার আমরা চেক করব কলামটা শর্ট কলাম আদৌ হলো কি না। শর্ট কলাম হওয়ার ক্রাইটেরিয়া হলো কলামের যে এফেক্টিভ লেন্থ হবে অ্যাজ পার কোড রেকমেন্ডেড ফর্মুলা, সেইটার সাথে কলামটার যে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন আছে, মানে দুটো ডাইমেনশন যেটা কলামের আছে তার মধ্যে সবচেয়ে ছোটো ডাইমেনশন যেটা, সেই ডাইমেনশনের যদি রেশিও নিই সেটাকে কিন্তু 12 কম হতে হবে। 12 কম হলে তবেই সেটা কিন্তু শর্ট কলাম হিসেবে গণ্য হবে, নাহলে কিন্তু লং কলাম হিসেবে ট্রিট হবে। এখন যেই কলামটা বোথ এন্ড ফিক্সড, সেই কলামের ক্ষেত্রে এখানে বোথ এন্ড ফিক্স বলার উদ্দেশ্য এটাই, আমাদের বাড়িতে যেই কলামগুলো থাকে বা যে কোনো নর্মাল কনস্ট্রাকশনাল স্ট্রাকচারে থাকে সেটা কিন্তু অবশ্যই দুটো এন্ডে ফিক্স থাকে, মানে উপরেও বিমে কানেক্টেড থাকে, নিচেও ফ্লোর বিমে কানেক্টেড থাকে, অথবা ফাউন্ডেশনে কানেক্টেড থাকে, অর্থাৎ বোথ এন্ডে কিন্তু তার ফিক্সড থাকে।
সেক্ষেত্রে থিওরিটিক্যালি আমাদের এফেক্টিভ লেন্থ হলো 0.50L, কিন্তু কোড রেকমেন্ড করে হলো 0.65L, অর্থাৎ যেটা লেন্থ আমার ক্লিয়ার স্প্যান আছে তাকে 0.65 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এক্ষেত্রে আমাদের ছিল হলো 3000 মিলিমিটার অর্থাৎ 3 মিটার, তাই জন্য তাকে 0.65 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গেলাম হলো 1950 মিলিমিটার। এই 1950 মিলিমিটার হলো আমার এফেক্টিভ লেন্থ। আর লিস্ট ল্যাটারাল ডাইমেনশন যেহেতু আমি এখানে ধরেই নিচ্ছি যে স্কোয়ার কলাম নিচ্ছি, সেক্ষেত্রে দুখানা সাইডই তার এক, তার মানে যে কোনো একটা ডাইমেনশন নিলেই হবে। সেটা হলো 400 মিলিমিটার, সেক্ষেত্রে 1950/400 আমাদের আসছে হলো 4.875, অর্থাৎ 12 থেকে কম। তার মানে এটা অবশ্যই একটা শর্ট কলাম। কাজেই আমরা আগে যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা ইউজ করতে কোনো আমাদের বাধা নেই। এই অবধি আমাদের ডিজাইনটা কিন্তু ঠিক আছে। যাওয়া যাক নেক্সট স্লাইডে। স্টেপ নাম্বার 6, চেকিং ফর এক্সেন্ট্রিসিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ আমাদের এখানে চেক করতে হবে কলামটার মধ্যে যে লোড আসছে তার জন্য এক্সেন্ট্রিসিটি যেটা হওয়ার সম্ভাবনা আছে কলামের যে এফেক্টিভ হাইট তার জন্য, এবং কলামের যে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন তার কম্বিনেশানে সেইটার রেসপেক্টে যে আমার এক্সেন্ট্রিসিটি হতে পারে সেইটা কতটা, আর পারমিসিবল এক্সেন্ট্রিসিটি এই পার্টিকুলার কলামের ডাইমেনশনের জন্য কতখানি হতে পারে। অবশ্যই পারমিসিবলটা যদি বেশি বা ইকুয়াল টু হয় তাহলে আমাদের সেফ, কিন্তু যদি পারমিসিবলের থেকে ক্যালকুলেটেড এক্সেন্ট্রিসিটি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু নতুন করে সেকশনটাকে ডিজাইন করার দরকার আছে। না হলে যেটা করতে হবে আমাদের কিন্তু ওই এক্সেন্ট্রিসিটির জন্য যে মোমেন্ট জেনারেট হবে তার জন্য কলামকে ডিজাইন করতে হবে। কোড আমাদের যেটা বলছে সেটা হলো মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস দুদিকের জন্যই কিন্তু আমাদের এই এক্সেন্ট্রিসিটিটা ক্যালকুলেট করতে হবে। ফর্মুলাটা হলো L effective by 500 প্লাস B by 30। এটা L effective অ্যাকচুয়ালি না, LEX আর LEY হয় মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস বরাবর। আমি এখানে ক্রিটিক্যাল যেটা সেটা এখানে দিয়েছি, এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই 500 প্লাস B by 30। B এর জায়গায় আমি লিস্ট ল্যাটারাল ডাইমেনশন বসিয়ে দেবো। এক্ষেত্রে আমার একটাই ল্যাটারাল ডাইমেনশন কমন আছে, কেননা এটা স্কোয়ার কলাম। তার মানে হচ্ছে হলো আমার 1950/500 প্লাস 400/30 ইকুয়ালস টু 17 mm। এখন কোডে আরও বলা আছে যে যাই ভ্যালু আসুক না কেন মিনিমাম কিন্তু আমাদের 20 mm দিতেই হবে। 20 mm এর কম যদি ক্যালকুলেট করে আসে সেক্ষেত্রে কিন্তু 20 mm আমাদের ধরে নিতে হবে। এইটা একটা পয়েন্ট। এক্ষেত্রে যেহেতু 17 mm এসছে আমরা কিন্তু 20 mm নিয়ে নেবো। নেক্সট যেটা ব্যাপার হলো দেখার পারমিসিবল এক্সেন্ট্রিসিটি কত। পারমিসিবল এক্সেন্ট্রিসিটি হলো 0.05 ইন্টু এই ল্যাটারাল ডাইমেনশনটা 0.05 ইন্টু 400 ইকুয়ালস টু 20 mm। তার মানে আমাদের ক্যালকুলেটেড এক্সেন্ট্রিসিটি আর পারমিসিবল এক্সেন্ট্রিসিটি দুটো কিন্তু ভ্যালু একই, অর্থাৎ এই ডিজাইনটা কিন্তু ঠিক আছে, আমাদের কোনো চিন্তার কারণ নেই। যাওয়া যাক নেক্সট পয়েন্টে। এবার আসা যাক স্টেপ নাম্বার 7-এ, অর্থাৎ কলামের মধ্যে কতগুলো রড আমাদের লাগছে সেটা আমরা বের করব, এবং তার থেকেও বড় ব্যাপার হলো রডগুলোর অ্যারেঞ্জমেন্ট ঠিক কীভাবে হবে সেটা কিন্তু জেনে নেওয়া। এখানে একটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে, এবং বারবার বলছি মনে রাখতে হবে, এটা কিন্তু কমন একটা ভুল অনেকেই করে ফেলে। সেটা হলো এরিয়া অফ স্টিল যেটা আমাদের প্রোভাইড করতে হবে সেটা কিন্তু অ্যাকচুয়াল গ্রস ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ অ্যাকচুয়াল এজি যেটা আমাদের ক্যালকুলেশনে প্রথমে বেরিয়েছিল, অর্থাৎ 139104 mm², তার উপরে কিন্তু ক্যালকুলেট করতে হবে। আমরা যাই কলাম সেকশনটা বাড়িয়ে দিয়ে থাকি না কেন তার উপরে কিন্তু ক্যালকুলেট করলে হবে না। অর্থাৎ আমরা কিন্তু প্রোভাইড করেছি হলো 400/400 সেকশন, অর্থাৎ 160000 mm² এজি, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট এসেছিল 139104 mm² এজি। কাজেই আমরা কিন্তু এখানে স্টিল এরিয়া ক্যালকুলেট করবো 139104 mm² ওপরেই। কাজেই আমরা যেটা ধরে নিয়েছিলাম 2.5% স্টিল, সেই 2.5% স্টিল ক্যালকুলেট করছি এই এজির অ্যাকচুয়ালের ওপরে। 139104-এর 2.5% করলে আসছে হলো 3478 mm²। কাজেই আমাদের রিকোয়ারমেন্ট হলো স্টিলের 3478 mm²। এই 3478 mm² স্টিল কিন্তু আমাদের প্রোভাইড করতে হবে কলামটার মধ্যে অ্যাজ এ লংজিটিউডাল রিইনফোর্সমেন্ট। এখন ব্যাপার হলো এই 3478 mm² স্টিলটাকে আমরা কিভাবে প্রোভাইড করব। এর মধ্যে দেখার ব্যাপার আছে দুটো জিনিস। প্রথম হলো দেখতে হবে আমাদের পেরিফেরালি যাতে ম্যাক্সিমাম যে স্পেসিং অ্যালাউড 300 mm সেটা যাতে মেনটেন থাকে, সেটা যাতে ছাড়িয়ে না যায়, এবং একই সাথে দেখতে হবে রডের ডিস্ট্রিবিউশনগুলো যাতে সিমেট্রিক হয়, মানে সব দিকে পেরিফেরালি কিন্তু সমানভাবে থাকে। যেহেতু এটা বিশেষ করে স্কোয়ার কলাম, 4টে সাইডে কিন্তু সমানভাবে থাকতে হবে। যদি রেক্ট্যাঙ্গুলার সেকশন হতো তাহলে লঙ্গার সাইডে বেশি থাকতো, শর্টার সাইডে কম থাকতো, সেইভাবে অ্যারেঞ্জ করা যেত। কিন্তু যেহেতু আমি এখানে একটা স্কোয়ার সেকশন নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের 4টে ফেসেই কিন্তু সমান সংখ্যক রিইনফোর্সমেন্ট থাকাটাই বাঞ্ছনীয়। এবার সেক্ষেত্রে সেটা করতে গেলে আমাদের যেটা অ্যারেঞ্জ করতে হবে 4 কোণায় 4টে রড তো আমরা দেবোই,
আর সব দিক বিচার করে দেখে আমি দেখতে পাচ্ছি যে মাঝখানে প্রতিটা ফেসে আরও দুটো করে যদি বার দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের জিনিসটা বেশ ভালো এবং পোক্ত হবে। সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছিল মোট 12 সংখ্যক বার, অর্থাৎ 4 কোণায় 4টে এবং প্রতি ফেসের মাঝখানে দুটো করে, 4টে ফেসের মাঝখানে দুটো করে হচ্ছে হলো 4 দুগুণে 8টে এবং 4 কোণায় 4টে, 8 আর 4 12খানা মোট রড। এবার আমাদের রিকোয়ারমেন্ট ছিল হলো 3478 স্কোয়ার mm রিনফোর্সমেন্টের। আমরা 12খানা রড দিচ্ছি, তাহলে দেখা যাক কতখানি করে একটা রডের আমার রিকোয়ারমেন্ট আছে। আমার একটা রডের জন্য রিকোয়ারমেন্ট আসছিল 290 mm স্কোয়ার করে। তাহলে আমি কিন্তু 16 mm দিয়ে এটা করতে পারবো না। 16 mm দিয়ে করতে গেলে আমার কিন্তু রডের সংখ্যা বাড়াতে হবে। সেক্ষেত্রে হয়তো বেশি সংখ্যক রড পেরিফেরালি লেগে যাবে, স্পেসিংটা অনেক কমে যাবে। আমি সেই ঝামেলায় যেতে চাইছি না। আমি যেটা করতে পারি, নেক্সট হায়ার যেটা আছে 16-র পরে 314 mm স্কোয়ার হলো 20 mm ডায়ার রডের ক্রস সেকশনাল এরিয়া। সেক্ষেত্রে আমি 20 mm ডায়ার রডের ক্রস সেকশনাল এরিয়া কিন্তু ইউজ করব। 12 পিস 20 mm ডায়ার রড আমি দেবো। সেক্ষেত্রে আমার টোটাল প্রোভাইড করছিল 3768 এগেনস্ট 3478 স্কোয়ার mm। সেক্ষেত্রে আমার ডিজাইনটা হয়ে গেল সেফ। এবার যাওয়া যায় নেক্সট স্লাইডে, সেটা হলো স্টেপ 8। এবার আমার যেটা করতে হবে সেটা হলো ল্যাটারাল টাইস যেগুলো ইউজ করব, অর্থাৎ পলিগোনাল লিঙ্ক যেগুলো ইউজ করব, অর্থাৎ অনেকে যেটাকে বলে থাকো চলতি কথায় রিং যেটা ইউজ করব তার ডায়ামিটার কত হবে। এই ডায়ামিটারটা ফিক্স করার ক্রাইটেরিয়া হলো দুখানা কন্ডিশন আছে, তার মধ্যে যেটা বেশি হবে সেটাকে আমার দিতে হবে। প্রথমটা হলো মিনিমাম 6 mm দিতেই হবে। দ্বিতীয়টা হলো কলামের মধ্যে যেই ডায়ামিটারের রড ইউজ করা হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম ডায়ামিটারের রড যেটা তার 1/4 ডায়ার আমাকে কিন্তু দিতেই হবে ল্যাটারাল টাইসের ডাইমেনশন অর্থাৎ ডায়া। সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু শুধুমাত্র 20 mm এর রডই ইউজ করেছি, আমার তাহলে 1/4 অফ 20 করলে হচ্ছে হলো 5 mm। আর আমার এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট অলরেডি দেওয়া আছে 6 mm, কাজে আমার এই দুটোর মধ্যে বেশি হচ্ছিল 6 mm। তাহলে আমাকে 6 mm কিন্তু ডায়ার মিনিমাম ল্যাটারাল টাইস ইউজ করতেই হবে। কিন্তু সমস্ত প্র্যাকটিক্যাল কনসিডারেশন থেকে এবং সিসমিক কনসিডারেশন থেকে আমি সবসময় বলবো 8 mm ডায়ার ল্যাটারাল টাইস দেওয়ার জন্য, তার থেকে কম ডায়ার ল্যাটারাল টাইস কিন্তু না দেওয়ার জন্য। এখানে একটা বোঝার বিষয় আছে 1/4 অফ দি লার্জেস্ট ডায়ার লংগিটিউডিনাল বার। এটার মানে কি? অ্যাকচুয়ালি ধরা যাক একটা কলামের মধ্যে 20 mm ডায়ার রডও আছে, 16 mm ডায়ার রডও আছে। সেক্ষেত্রে আমাদের নিতে হবে সবচেয়ে বড় ডায়ার যেই রডটা তার 1/4, মানে 20 ডায়া আর 16 ডায়া দুটি থাকলে সেক্ষেত্রে 20 নেবো, 20 আর 25 দুটোই থাকলে সেক্ষেত্রে 25 নেবো। যাওয়া যাক নেক্সট স্লাইডে অর্থাৎ স্টেপ 9-এ। অর্থাৎ এই যে ল্যাটারাল টাইসগুলো আমরা দিলাম এর স্পেসিং কি হবে? এর স্পেসিংয়েরও আবার ক্রাইটেরিয়া আছে। মূলত কোড প্রোভাইড করছে 3টে ক্রাইটেরিয়া আর একটা অ্যাডিশনাল ক্রাইটেরিয়া কিছু অথর কিন্তু প্রেসক্রাইব করে থাকে। আমি এই ক্রাইটেরিয়াগুলো প্রথম 3টে যেটা দেখিয়েছি সেটা হলো কোড প্রেসক্রাইব, 4 নম্বর একটা হলো একটা স্পেশাল ক্রাইটেরিয়া যেটা বিভিন্ন অথর আমি যেটা বলছিলাম অনেকে সাজেস্ট করে থাকে। প্রথমেই বলা হয়েছিল লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। আমাদের কলামটার ক্ষেত্রে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন হলো 400 mm। যেহেতু স্কোয়ার কলাম দুটো সাইড একই, যদি একটা ধরা যাক 300-500 কলাম থাকতো সেক্ষেত্রে আমাদের এখানে 300 mm হতো। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো 16 টাইমস অফ দি ডায়ামিটার অফ দি স্মলেস্ট ডায়া লংগিটিউডিনাল বার। এক্ষেত্রে আমাদের কেসে যেটা হচ্ছে হলো 20 mm ডায়ার বাড়ি আমরা ইউজ করছি। এক্ষেত্রে তো আর দু ধরনের ডায়া ইউজ করিনি। যদি 20 আর 16 দু ধরনের রড ইউজ করে থাকতাম তাহলে ছোটো ডায়া যেটা আছে সেটার আমরা 16 গুণ নিতাম, মানে 16 mm ডায়ার 16 গুণ নিতাম, বা 25 আর 20 থাকলে 20 mm ডায়ার 16 গুণ নিতাম। কিন্তু এক্ষেত্রে যদি একটাই ডায়ার বার আমরা ইউজ করেছি শুধুমাত্র 20 mm, তাহলে সেক্ষেত্রে আমরা 20 mm ডায়ারই 16 গুণ নেবো। সেক্ষেত্রে আসছে হলো 320 mm। নেক্সট যে ক্রাইটেরিয়াটা আসছে হলো 300 mm। এবার আরেকটা ক্রাইটেরিয়া আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হলো বিভিন্ন অথর সাজেস্ট করে থাকে, সেটা হলো ল্যাটারাল টাইসের যে ডায়ামিটারটা আছে তার 48 টাইমস। আমরা 8 mm ডায়ার ল্যাটারাল টাই ইউজ করেছি, তার 48 টাইমস করলে হচ্ছে হলো 384 mm। এখন উপরের এই 4টে ক্রাইটেরিয়া, 3টে কোডের আরেকটা স্পেশাল ক্রাইটেরিয়া, এইগুলোর মধ্যে সর্বনিম্ন ভ্যালু আসছে হলো দেখা যাবে যে 300 mm। তাই জন্য আমরা কিন্তু ওই ল্যাটারাল টাইসগুলো 300 mm ম্যাক্সিমাম পিচে কিন্তু প্রোভাইড করতেই পারি, এতে কিন্তু আমাদের অসুবিধা নেই। কিন্তু সমস্ত রকম প্র্যাকটিক্যাল কনসিডারেশন থেকে এবং সিসমিক কনসিডারেশন থেকে আমরা কিন্তু 150 mm এর বেশি স্পেসিংয়ের এখন যাব না। অর্থাৎ আমরা ল্যাটারাল টাইগুলোকে কিন্তু 150 mm সেন্টার টু সেন্টার স্পেসিং দেবো। যাওয়া যাক এবার কনক্লুশনে, অর্থাৎ আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার ফাইনাল ডিজাইনের ভ্যালুগুলো কী পেলাম সেগুলো একটু দেখে নিই। কলামের সেকশন পেলাম হলো 400 mm বাই 400 mm, লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট পেলাম হলো 12খানা 20 mm ডায়ার, বার ল্যাটারাল টাইস পেলাম হলো 8 mm ডায়ার অ্যাট দ্য রেট অফ 150 mm সেন্টার টু সেন্টার। এবার আমাদের যেতে হবে লাস্ট স্টেপে, এবং এই স্টেপ ছাড়া কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয় না।
সেটা হলো ডিটেলিং অফ দি কলাম সেকশন, অর্থাৎ যেই কলামটা আমরা ডিজাইন করলাম তার ডিটেলিং। এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এখানে দেখিয়েছি হলো কলাম ক্রস সেকশন 400 mm বাই 400 mm। এখানে দেখা যাচ্ছে একটা স্কোয়ার ক্রস সেকশন, কভারটা ছাড়া হয়েছে, তারপরে আছে ল্যাটারাল টাইস। এখানে 12খানা আমরা রডকে কিন্তু সমানভাবে স্প্রেড করে দিয়েছি, 4 কোণায় 4টে এবং মাঝখানে দুটো দুটো করে। আর এখানে যেটা দেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ল্যাটারাল টাইসটা কীরমভাবে দেওয়া হয়েছে। অনেকে শুধুমাত্র এই পেরিফেরালি ল্যাটারালটাকে ঘুরিয়ে ছেড়ে দেয়, সেটা কিন্তু সেরমভাবে করলে হবে না। পেরিফেরালি এরকম যেরকম থাকবে, এবার অপোজিট সাইডের এই দুটো বারকে আর এই দুটো বারকে কানেক্ট করেও কিন্তু একটা টাই দিতে হবে, আবার এই দুটো বারকে আর এই দুটো বারকেও কানেক্ট করে কিন্তু একটা টাই দিতে হবে। অর্থাৎ একই জায়গার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি 3খানা টাই আমার পড়ছে, তবে গিয়ে ল্যাটারাল টাইয়ের একটা লাইন অফ টাই কিন্তু কমপ্লিট হচ্ছে। আবার 150 mm সেন্টার দূরে আরেকখানা কিন্তু আমাদের এরকমভাবে টাই দিতে হবে এবং টাইগুলোর অবশ্যই কিন্তু হুকিং করতে হবে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে। আশা করবো তোমরা বুঝে গেছো কীভাবে শর্ট অ্যাকচুয়ালি লোডেড কলামে ডিজাইন করা হয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সবার মাঝে পৌঁছে দাও ভিডিওটাকে, তারাও জানতে পারে খুব সহজে কীভাবে ডিজাইন করব। আমাকেও তোমরা উৎসাহিত করতে থাকো, কমেন্ট করতে থাকো, জানাতে থাকো কেন তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং তার থেকেও বেশি করে আমি যেটা জানতে আগ্রহী কী কারণে তোমরা ঠিক এই ভিডিওটাকে পছন্দ করছো না, যদি অবশ্য না করে থাকো। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। ততক্ষণের জন্য, যতক্ষণ না আমি নেক্সট ভিডিও আনছি, সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা, এবং 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 তোমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে সব সময় গর্ববোধ করো।